24-এর আন্দোলনকে সমর্থন জানাইছিল এবং সরাসরি অংশ নিয়েছিল, রাজপথে মিছিল মিটিং করছিল, ঘাম ঝরাইছিল, আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরকম অনেক মানুষ এখন মনে করতেছে তারা প্রতারিত হয়েছে, তারা ভুল করছে। কিন্তু তাদের ভিতরে এই ধারণাটা আসলো কেন? আমি কয়েকটা শ্রেণীর মানুষের ভাবনা সম্পর্কে বলবো, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে তারা এই ফিলটা কেন করতেছে। প্রথমে আসি প্রগতিশীল মানুষ সম্পর্কে। প্রগতিশীল মানুষ হচ্ছে তারা যারা কবি, সাহিত্যিক, লেখক বা চিন্তাশীল মানুষ, এবং এরা একটা ধারণা করছিল এই আন্দোলনটা হচ্ছে সাম্যের আন্দোলন। এই আন্দোলনের পর এমন একটা বাংলাদেশ হবে যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সম অধিকারে বসবাস করবে, এবং এই দেশে যে রাজনীতি চলবে তাও সম অধিকারের ভিত্তিতে, কারো প্রতি কোনো নির্যাতন জুলুম না, সকলে সহাবস্থান করবে এবং সকলে শান্তিপূর্ণভাবে থাকবে। কিন্তু তারা এখন কি দেখতেছে? তারা সেই রাজনীতি তো দূরের কথা, সমাজ তো দূরের কথা, তারা এখন এমন একটা পরিবেশ দেখতেছে যেখানে মাজার ভেঙে ফেলা হচ্ছে, লালনের অনুসারীদের উপর হামলা হচ্ছে, এমনকি বিভিন্ন শিল্পী গোষ্ঠীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে গলা চেপে ধরা হচ্ছে। এখন এরা কিন্তু পুরাপুরি একটা স্তব্ধ হয়ে গেছে। তারপরে এই প্রগতিশীল মানুষের ভিতর আরও বড় একটা অংশ হচ্ছে নারীবাদী। এই নারীবাদীরা দেখতেছে দেশে ধর্ষণ হচ্ছে, নারীদের অধিকার হরণ করা হচ্ছে, রাস্তাঘাটে যেখানে সেখানে নারীদেরকে বিভিন্নভাবে অপমান করা হচ্ছে। এই অপমান বোধ বা এই যে বিষয়গুলো, এইগুলা দেখে তারা কিন্তু আসলে একটা হতবাক হয়ে গেছে যে তারা কি চাইছিল আর কি হচ্ছে। তারপরে আসে যে ভারত বিরোধী এবং মোটামুটি রাজনীতি সচেতন একটা গোষ্ঠী। এরা কিন্তু আন্দোলনের নাম ছিল মূলত ভারত বিরোধিতার জেদ ধরে। এরা ভারতকে পছন্দ করে না, ভারতের সাথে আওয়ামী লীগের সখ্যতা, এই বিষয়গুলোর থেকে বাঁচার জন্য, এই বিষয়গুলোকে এড়াই চলার জন্য তারা মূলত আন্দোলনের নাম ছিল। এবং তারা আন্দোলনের প্রথম অবস্থায় দেখতেছিল বা শুনতেছিল যে ভারতের আর্মিরা বাংলাদেশে আক্রমণ করছে, আর ভারতের আর্মিরা এই হত্যাকাণ্ড বা এই যে গুলি ছুটতেছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে, সুতরাং তাদেরকে জবাই করতে হবে। এখন এই শ্রেণীর মানুষ কিন্তু মধ্যম চিন্তার মানুষ, এরা কিন্তু আসলে ডিপ থট করে না। এরা যখন এই আন্দোলনে এইরকম একটা ঘটনা শুনতেছে তখন কিন্তু এরা যান জীবন দিয়ে ঝাঁপাই পড়ছে, এবং এই ঝাঁপাই পড়ার পরবর্তীতে এসে যখন দেখতেছে যে আন্দোলন শেষ না হতেই কয়েকদিন পরে ভারতে ইলিশ মাছ যাচ্ছে, বা ভারতের সাথে সেই যে বাণিজ্য, সেই যে অর্থনৈতিক লেনদেন বা যে সম্পর্ক সবই আগের মতো চলতেছে। এমনকি তত্ত্বাবধায়ক সরকার বা এই আন্দোলনের সাথে যারা ছিল, নেতৃত্বে পর্যায়ে ছিল, তারা চাচ্ছে যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকুক। তখন কিন্তু এরাও আসলে বিষয়টাকে আর তালে গোল পাকাই ফেলছে। এরাও আসলে বুঝতে পারতেছে না যে কিসের জন্য কি করলাম, চাইলাম কি আর পাইলাম কি, বা হলোটা কি। এই আন্দোলন যে শুধু মুসলমানের ছিল তা কিন্তু না, এই আন্দোলনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ অংশ নিয়েছিল। কিন্তু এই আন্দোলনের পরে হিন্দুদের কতটা নির্যাতন করা হয়েছে বা তারা কতটা নির্যাতিত হয়েছে এটা কিন্তু আসলে বিষয় না। তার থেকে বড় বিষয়, তারা মানসিক একটা ট্রমার ভিতরে আছে, তারা একটা ভীষণ চাপের ভিতরে আছে, তারা মানসিকভাবে কিন্তু স্বস্তি নেই। কিন্তু তারা যখন আন্দোলনে অংশগ্রহণ করছিল তখন কিন্তু তারা ভেবে নিয়েছিল যে এমন এক বাংলাদেশ আসতেছে বা এমন এক বাংলাদেশ পাচ্ছি যেখানে আসলে সবাই সহাবস্থানে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারো কোনো ভেদাভেদ থাকবে না, মুসলমানরা সবাই আমাদের একই সাথে থাকবো, মসজিদে আজান হবে, মন্দিরে শঙ্খ বাজবে, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করব। কিন্তু এই এখন যে প্রেক্ষাপট দেখতেছি যে জামাত হচ্ছে ক্ষমতার কেন্দ্রে, বা ইসলামী যে উগ্রপন্থা গ্রুপগুলো আছে এরা কিন্তু ক্ষমতার কেন্দ্রে বা এরা লিডিং পজিশন আছে, এবং হিন্দুদের উপরে শারীরিক হোক বা আর্থিক হোক এইটা কতটা নির্যাতন হচ্ছে বা কি, এটা আসলে মূল বিষয় না। কিন্তু তাদের যে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তাদের উপর যে প্রতিনিয়ত দোষারোপ করা হচ্ছে এটা কিন্তু সবাই স্পষ্ট, আর হিন্দুরা এটা আসলে কল্পনাও করেনি। তারপরও তারা যারা আন্দোলনে গেছিল এবং আন্দোলনে অংশ নিয়েছিল এখন তারা কিন্তু আসলে পুরাপুরি কি করলাম কি হলো এইরকম একটা অবস্থা। সব থেকে বেশি প্রতারিত হয়েছে বা সব থেকে বড় ধোঁকা খাইছে আওয়ামী লীগের পদ পদবীধারী বা আওয়ামী লীগ পরিবারের মানুষ যারা এই আন্দোলনের সাথে ছিল। তারা কোঠা আন্দোলনে গেছে, তারপরে দেখছে যে রাস্তাঘাটে মানুষ মরছে, তারা তার বিরুদ্ধেও দাঁড়াইয়ে তারাও কিন্তু রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, তারাও মিছিল মিটিং করছে। এখন এইগুলা করার পরে যখন তারা দেখতেছে যে না, প্রথম আঘাতটাই আসছে শেখ মুজিবের ভাস্কর্যের উপর, শেখ মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হচ্ছে, মুক্তিযুদ্ধ যে সামষ্টিক বিষয় আছে, 16ই ডিসেম্বর, বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি, এইগুলোকে এক প্রকার সাইড করে রাখা হচ্ছে, মুছে ফেলার চেষ্টা করছে। তখন কিন্তু এই আওয়ামী লীগের লোকজন একদম পুরা হতবাক হয়ে গেছে। এমনকি তারা হয়তো ওই যে 4 ডিসেম্বর, সেই 4 ডিসেম্বরেও জানতো না যে শেখ হাসিনা এইভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে, বা এই যে শিল্পী সমাজ যে 4 ডিসেম্বরের মিটিং মিছিলটা করছিল তারাও কিন্তু জানতো না যে এইরকম একটা পরিবেশ সৃষ্টি হবে।
এবং 5 ডিসেম্বরে যখন এই পরিবেশটা সৃষ্টি হলো, সকলে কিন্তু হতবাক হয়ে গেছে যে আমরা কাদের ক্ষমতায় বসালাম বা কাদের হয়ে আন্দোলন করলাম, যারা আসলে এই দেশের মূল যে বিষয়টা, যে স্বাধীনতা যুদ্ধ, 71-এর মুক্তিযুদ্ধ, সেই যে যে মানে আমাদের অনেকের আবেগের সাথে জড়িত বিষয়, এই বিষয়কে 16ই ডিসেম্বরকে, 26শে মার্চকে, 21শে ফেব্রুয়ারিকে এরা কোনো গুরুত্বই দেয় না। এদের কাছে আসলে এই যে যে শেখ মুজিব কিন্তু আওয়ামী লীগের যারা পছন্দ করে না করে এটা বিষয় না, কিন্তু শেখ মুজিবকে অনেক মানুষ পছন্দ করে। এখন এই যে যে সব বিষয়গুলোকে যারা এক সাইডে করে রেখে তারা একটা মানে ধর্মীয় মানুষগুলা, ইসলামের যে উগ্রপন্থা আছে বা জামাত শিবির আছে বা অন্য অন্য যে লোকগুলা আছে, মামুনুল হক থেকে শুরু করে আদার যে মানুষগুলা, এদেরকে যখন উপরে তুলে নিয়ে আসছে এবং বাকি সব কিছুকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, বাকি সব কিছুকে সাইড করে ফেলার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু আসলে এই যে প্রগতিশীল মানুষ বলেন, এই যে আওয়ামী লীগের নেতাকর্মী বলেন, বা এই যে যে হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, এরা কিন্তু সবাই হতবাক হয়ে গেছে। আরও বড় দুঃখের বিষয় হচ্ছে কি, মাজার ভেঙে ফেলা হচ্ছে, এমনকি ইসলামের যে অন্য শাখাগুলো আছে তারা আক্রান্ত হচ্ছে, লালনের গান বন্ধ করে দেওয়া আছে। এই যে সামগ্রিকভাবে পুরাই একটা মানে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশার বাইরে একটা সমাজ ক্রিয়েট করছে, সরকার ক্রিয়েট করছে। নারীদের যেখানে অধিকার নেই, সংখ্যালঘুদের যেখানে নিরাপত্তা নেই, প্লাস এই ইসলামী মূল ধারাটার বাইরে আর কারো কোনো অস্তিত্ব নেই, তখন আসলেই এরা বা এই যে যে মানুষগুলা, এরা চরমভাবে হতাশ এবং চরমভাবে হতাশাগ্রস্ত। অথচ এরাই কিন্তু আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে মূল যে জ্বালানি তাই যোগাইছে।